টাকা দিয়ে অন্যের দায় কিনবেন নাকি সম্পদ? ইন্ডাস্ট্রিগুলো আনরেস্ট ছিল, অনেক ডিস্টারবেন্স ছিল। আপনার বিনিয়োগই আপনার কোয়ালিটি সম্পর্কে ধারণা দেবে আপনি আসলে কেমন বিনিয়োগকারী। এখানে যদি থাকে তাহলে ম্যানিপুলেশন ঘটবেই। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে নমনীয় না হয় বিএসইসি চেয়ারম্যানকে হতে হয়েছে অবরুদ্ধ, থানায় হয়েছে মামলা। পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সিসি ক্যামেরাও রাখা হয়েছে নিষ্ক্রিয়। এতে অনেক জরুরি দলিলপত্র সরানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এখন সৃষ্ট এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গোটা পুঁজিবাজার জুড়েই চলছে আতঙ্ক, কারণ এখনো সমাধান হয়নি নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের অন্তর্দ্বন্দ্ব। দর্শক, আতঙ্কময় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 43.34 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,204 পয়েন্ট। লেনদেন 1,243 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 1,813 কোটি 50 লাখ টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 13,217 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 395 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 86টির, কমেছে 289টির এবং অপরিবর্তিত রয়েছে 20টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক সিএএসপিআই 130 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,503 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 19 কোটি 57 লাখ টাকা। এছাড়া 329 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 85টির, কমেছে 215টির এবং অপরিবর্তিত রয়েছে 29টির দর। দর্শক, শেয়ার টকের প্রতিটি পর্বেই আমরা মার্কেটের গভীর বিশ্লেষণ তুলে ধরি। এবার একটু ভিন্ন কিছু নিয়ে আলোচনা করতে চাই। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষ কোন দুটি সেক্টরকে বাছাই করা উচিত এবং কেন, সে বিষয়ে জানতে চেয়েছিলাম ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের কাছে। দুই হাউসের বিশেষজ্ঞ দুই টিম দুটি করে মোট 4টি সেক্টরকে বাছাই করেছেন। আমরা যদি দুইটি টপ সেক্টরের কথা বলি ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশনের ক্ষেত্রে, ইকুইটি ইনভেস্টিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ব্যাংক এবং ফার্মা সেক্টরকে রিকমেন্ডেশন হিসেবে রাখতে চাই। বাট এই দুইটা সেক্টরে আমরা কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এর কোম্পানির কথা বলবো, যেগুলো আমরা ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশন হিসেবে রাখতে চাই আর কি। সো ব্যাংক সেক্টরের কথা যদি বলি, আমরা দেখেছি যে পলিটিক্যাল রিজিম চেঞ্জের পরে বেশ কিছু ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে বেশ কিছু অ্যাসেট কোয়ালিটি ইস্যু, কমপ্লায়েন্স ইস্যু এগুলো উন্মোচিত হয়েছে। সো এরপরে আমরা যেটা দেখলাম যে যারা ডিপোজিটর তারা কিন্তু এই নিউজগুলোর পরে বেশ কিছু যে ব্যাংকগুলো খারাপ স্টেটে ছিল বা ব্যাড স্টেটে ছিল, যেখানে হয়তো ডিপোজিট উইথড্রয়াল ইস্যু ছিল, সেই ব্যাংক থেকে কিন্তু তারা ডিপোজিট সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এবং তারা যেটা করছে, যে ব্যাংকগুলোর ব্র্যান্ড রিকগনিশন ভালো, যে ব্যাংকগুলোর অ্যাসেট কোয়ালিটি ভালো, যে ব্যাংকগুলোর ডিপোজিট উইথড্রয়াল নিয়ে কোনো ইস্যু নেই, সেই জায়গাগুলোতে ডিপোজিট তারা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। সো এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ডিপোজিটরদের কাছে এখন এই বিষয়টা বেশ ক্লিয়ার যে কোন ব্যাংকে তার টাকাগুলো বেশি নিরাপদ থাকছে। সো এই জায়গায় আমরা যেটা দেখেছি, যেগুলো টপ ব্যাংক আছে তাদের কিন্তু ডিপোজিট গ্রোথ অনেক বেশি। সো আমরা দেখছি ইন্ডাস্ট্রিতে ডিপোজিট গ্রোথ অ্যারাউন্ড 7%, বাট আপনারা যদি খেয়াল করেন বেশ কিছু টপ ব্যাংকে ডিপোজিট গ্রোথ মোর দেন 20%। সো এর মানে হচ্ছে এই সেক্টরে একটা কনসলিডেশন ফেজ চলছে। সো কনসলিডেশন ফেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, যেগুলো টপ ব্যাংক তারা আরো মার্কেট শেয়ার গেইন করছে, তারা আরো স্ট্রঙ্গার হচ্ছে। সো তাদের ওখানে যেহেতু ডিপোজিট ফ্লো অনেক বেশি হচ্ছে, তারা কিন্তু এই ডিপোজিট থেকে লোন এক্সপানশন করতে পারছে। এছাড়া ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজেও তাদের ব্যালেন্স শিট সাইজ অনেক বাড়ছে। সো ওভারঅল তাদের ব্যালেন্স শিট সাইজটা অনেক বেশি এক্সপ্যান্ড হচ্ছে। সো এই ব্যাংকগুলোতে আপনারা ইন ফিউচার অলরেডি আমরা 9 মান্থস এর রেজাল্টসেও দেখেছি, এবং সামনেও আমরা যেটা দেখবো তাদের হয়তো এই জায়গা থেকে বেশ প্রবৃদ্ধির একটা আমরা
সম্ভাবনা দেখছি। সো এই ব্যাংকগুলোতে আপনি দেখবেন যে ইপিএস এও একটা ভালো প্রবৃদ্ধি থাকবে, এছাড়া তাদের অ্যাসেট সাইজেও একটা ভালো প্রবৃদ্ধি থাকবে। সো এই ব্যাংক সেক্টরে আমরা যেসব ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি খুব ভালো, প্রভিশন কাভারেজ খুব ভালো, ক্যাপিটাল অ্যাডিকুইসির জায়গা থেকে যারা স্ট্রং আছে, তারা বেশ ভালো পারফর্ম করবে ইন ফিউচার। সো এই জন্য আমরা ব্যাংক সেক্টরে এই ক্যারেক্টারিস্টিক্স এর যে ব্যাংকগুলো আছে তাদেরকে ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশন হিসেবে সামনে এগিয়ে রাখবো। সো ওভারঅল ব্যাংক সেক্টর নিয়ে এটাই আমার রিকমেন্ডেশন। এবং ফার্মা সেক্টরে আমার সহকর্মী মিস্টার অনিক মাহমুদ ইবনে আনোয়ার উনি আহ, বিস্তারিত বলবেন। যদি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখবো যে ফার্মাসিউটিক্যাল সেক্টর হচ্ছে বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি সেক্টর। গত আমরা যদি 10 থেকে 15 বছর দেখি, তাহলে হচ্ছে ইকোনমির নানা ফেজের মধ্যেও এই সেক্টরটি নিয়মিত 10 থেকে 12% হারে গ্রো করেছে। এবং সেক্টরটি বর্তমানে আমাদের জিডিপির প্রায় 2%-এর মতো অবদান রাখে। তো আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই সেক্টরটি গ্রো করার পিছনে আসলে যে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের ডেমোগ্রাফি। ফর এক্সাম্পল, আমাদের বর্তমানে মাত্র 16% হচ্ছে 16% পপুলেশন হচ্ছে 50 বা তার থেকে নিচের বয়সের। কিন্তু ভবিষ্যতে এটি আরো গ্রো করে 2050 সালের মধ্যে পপুলেশনের অলমোস্ট 50% হবে 50 বা তার ততোধিক বয়সের। এছাড়াও এই সেক্টরে রয়েছে গভর্নমেন্ট অনেক ধরনের প্রণোদনা দিচ্ছে। ফর এক্সাম্পল, কাঁচামাল আমদানির ক্ষেত্রে যেরকম প্রণোদনা পায়, সেরকম এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে। তো এই সেক্টরের বেশ কিছু প্রমিজিং স্টক রয়েছে। স্পেশালি আমরা যদি গত 6 মাস দেখি, গত 6 মাসে আমাদের দেশ অনেক পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও বেশ ভালো ফার্মাসিউটিক্যাল স্টক গুলো কিন্তু ভালোই রেভিনিউ এবং বটম লাইনে বেশ ভালো গ্রোথ দিয়েছে। তো এই ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল স্টক গুলোতে বিনিয়োগের ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটি ফ্যাক্টর দেখতে হবে। ফর এক্সাম্পল, তাদের রেভিনিউ গ্রোথ এবং তাদের বটম লাইনে গ্রোথ কিরকম থাকছে, তাদের মার্জিন কিরকম থাকছে, ফাইন্যান্সিয়ালি তারা কতটা স্ট্রং। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন আন্তর্জাতিক রেগুলেটরি সংস্থা যেমন ইউকে এমএইচআরএ, দেন হচ্ছে ইউএস এফডিএ, ইউ ইএমএ, এসব আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা যেসব ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদন দিয়েছে, সেসব ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোই বেশ ভালো। তাছাড়া যেসব ফার্মাসিউটিক্যালস কোম্পানি আর&ডি তে ইনভেস্ট করছে, তারাও ভবিষ্যতে ভালো করবে বলে আমরা মনে করি। ব্যাংক এবং ফার্মাসিউটিক্যালস এর বিশ্লেষণ জানার পর আরো দুটি সেক্টর নিয়ে জানবো, যা ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারস এর রিসার্চ টিমের সদস্যরা বাছাই করেছেন। টেক সেক্টরে একটা মোমেন্ট আমরা এবার পাচ্ছি। যেমন আপনি যদি বেস্ট এবারে যদি আমাদের ইয়াগুলো দেখেন, কিছু ভালো ভালো স্টক দেখেন সেক্টরের, যেমন হচ্ছে আমি যদি বলি আপনাকে অ্যান্টিবায়োটিক্স এর কথা বলতে পারি। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে যেমন আপনার হচ্ছে 401% হচ্ছে যে আপনার এনপেট বটম লাইন মার্জিন এক্সপেনশন হয়েছে ইয়ার বাই ইয়ার। তারপর হচ্ছে রেভিনিউ গ্রোথ ছিল 22%। অন দ্য আদার হ্যান্ড আপনার নেট এনপেট নেট আর্নিংস গ্রোথ ছিল আপনার 159%। তারপরে ঠিক একইভাবে আপনার মতি স্পিনিং বলি, মার্কি স্পিনিং বলি, সবারই ভালো হয়েছে। এগুলো আবার রিফ্লেকশন অফ মার্কেটের মধ্যে ছিল। আমি যদি দেখি যে মার্কেটে হচ্ছে এগুলার আপনার এডিটিভি, ওয়াইটিডি এডিটিভি ছিল হচ্ছে 517 মিলিয়ন বাংলাদেশি টাকা। মার্কেটে টার্নওভার বৃদ্ধি পেয়েছে যেহেতু আর্নিংস ভালো হচ্ছে, এবং মার্কেট রিটার্ন ছিল সিন্স জানুয়ারি 6.7% সেক্টর রিটার্ন টেক্সটাইল সেক্টরে। তারপরে টেক্সটাইল সেক্টরে অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ গুলো বলতে চাই। চ্যালেঞ্জ গুলোর মধ্যে হচ্ছে যেমন আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা আছে, আমরা যাদেরকে বলি ফর এক্সাম্পল যারা তুলো থেকে সুতা তৈরি করে, ঠিক আছে, স্পিনিং সেক্টর আছে যা ফেব্রিক তৈরি করে, আমরা তো ফিনিশ গুলো হিসেবে পাচ্ছি হচ্ছে আরএম, যে জামা কাপড় যেটাকে বলি, সেটা হতে পারে একটা ডেনিম প্রোডাক্ট, সেটা হতে পারে ওভেন প্রোডাক্ট, মানে ওভেন হচ্ছে শার্ট, ডেনিম হচ্ছে আমার জিন্স প্যান্ট, এরকম হতে পারে। কিন্তু ওটার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে প্রোডাক্ট গুলো, সুতা, ফেব্রিক, ওগুলোর জন্য আমার আসলে গ্যাসের প্রয়োজন হয়। তো বাংলাদেশে গ্যাসের কিছুটা একটু ক্রাইসিস আছে। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের শিল্পগুলোকে একটু ট্রাবলস দিতেও দিতে পারে। বাট ফিনিশ ফ্রন্ট এন্ডে যেগুলা যেটাকে আরএমজি, যারা ফিনিশ গুড তৈরি করে,
তারা হয়তো সেই প্রবলেমটা সাফার করতে নাও পারে। 22-এর দিকে পুরো প্রায় ছিল ভাইয়া 1 পাউন্ডের দাম ছিল প্রায় হচ্ছে $152। সেটা এখন কিন্তু আপনার $70 মতো অ্যারাউন্ডে ফরওয়ার্ডে সেল, ফিউচার সেল হচ্ছে। সো প্রায় হচ্ছে আপনার 54% প্রাইস কিন্তু ডিক্লাইন করছে পুরোটা। সো এইটাও একটা ইস্যু। এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে টেক্সটাইল সেক্টরের জন্য, যার কারণে আমরা প্রোডাকশন কস্ট কমে গেছে, কম্পিটিটিভ প্রাইসিং এর দিক থেকে আমরা বেটার করছি, এক্সপোর্ট রেভিনিউ বাড়তেছে এবং ক্যাশ ফ্লো গুলো ভালো হচ্ছে। These are the actual reasons actually to choose the textile sectors. Ecom সেক্টরে সাধারণত আহ, যে বর্তমান যে অবস্থাটা আছে, টপ লাইন গ্রোথ যেটাকে আমরা রেভিনিউ গ্রোথ বলি, রেভিনিউ গ্রোথ গুলো আসলে জিপি, রবি, তারপর হচ্ছে বিএসসি, পিএসসি, তিনটা স্টক হচ্ছে আমাদের টেলিকম সেক্টর আন্ডারে। রেভিনিউ গ্রোথের দিক থেকে ইয়ার বাই ইয়ার যদি কম্পেয়ার করি, খুব একটা ভালো করছে এই তিনটা কোম্পানিগুলোই, ঠিক আছে। কিন্তু তাদের এনপেট, বটম লাইন যেটাকে আমরা বলি, নেট প্রফিট আফটার ট্যাক্স, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার রবি চমৎকার করেছে, তারপর হচ্ছে জিপিও ভালো করেছে। জিপি সাধারণত ভালো, জিপির যে 15% ইয়ার গেইনটা আসছে অ্যারাউন্ড, সেটা হচ্ছে যে আসছে ভাই আপনার ট্যাক্স প্রভিশনিং থেকে আসছে। আর রবির ক্ষেত্রে হয়েছে হচ্ছে আপনার বেটার অপারেটিং এফিসিয়েন্সি ছিল, তারপর হচ্ছে বিডিটি স্টেবিলিটি ছিল এই জায়গা থেকে। এবার আসি টপ লাইন সেক্টরটা কেন স্টেগনেট হয়ে আছে বা কেন ফল করতেছে আসলে, স্পেশালি জিপি আর রবির ক্ষেত্রে। রবিরটা ছিল একদমই মার্জিনাল গ্রোথ ছিল, জিপিটা 7% ইয়ার বাই ইয়ার ডিক্লাইন ছিল। ইনফ্লেশন ভালো হয় তাহলে সেক্ষেত্রে টেলিকম সেক্টর উইল ডু বেটার, তার টপ লাইন গ্রোথ পাবে, যেটাকে আমরা রেভিনিউ গ্রোথ বলতেছি, রেভিনিউ গ্রোথ পাবে, তাহলে সেটা রিফ্লেকশন বটম লাইন আমরা দেখতে পাবো। সো ওই জায়গা থেকে টেলিকম সেক্টর থেকে আমার মনে হচ্ছে লুক্রেটিভ। আর যদি বিএসসিপিএস এর ক্ষেত্রে বলি, যেটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল, সেটা অলরেডি আমাদের কিছুদিন আগে একটা নিউজ আসলো, যারা আমাদের বাংলাদেশের ব্যান্ডউইথ সাপ্লাই করে অ্যালং উইথ আইটিসি, বিএসসি থেকে এখন 50% বাংলাদেশকে ব্যান্ডউইথ নিতে হবে অ্যাটলিস্ট মিনিমাম, হচ্ছে ম্যাক্সিমাম আমরা 50% ব্যান্ডউইথ ইম্পোর্ট করতে পারবো থ্রু আইটিসি, ইন্টারন্যাশনাল টেক্সটাইল কেবল। সো বিএসসি রেগুলেটরি শিট থেকেও আমরা একটা মোমেন্টাম বিএসসি তে পাবো বাই দ্য টাইম, আশা করি। হয়তো সেটা একটু কিছু সময় লাগবে, সেটাতে রিফ্লেকশনটা আসবে বিএসসি। দর্শক, টেক্সটাইল সেক্টর নিয়ে বিশ্লেষণ শুনছিলাম। এবার এই সেক্টরেরই বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আরো জানবো লাকি গ্রুপের চেয়ারম্যান ও তালিকাভুক্ত কাত্তলি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জনাব এমদাদুল হক চৌধুরীর কাছে। ডেনিমে আমরা কিন্তু অনেক স্বয়ংসম্পূর্ণ, নিটেও অনেকটা স্বয়ংসম্পূর্ণ আমরা ইনশাল্লাহ। তো অন্যান্য সেক্টর যেমন টুইল আমাদের দরকার, আমাদের বিভিন্ন এখন বায়ারদের রিকোয়ারমেন্ট সিনথেটিক ফ্যাব্রিক, এই ফ্যাব্রিকগুলো বাংলাদেশে হওয়া খুবই জরুরি। এই গভর্নমেন্ট যদি এটার থেকে একটু নজর দেয়, এখানে যদি একটু সাপোর্ট দেয় এই টেক্সটাইলটা গার্মেন্টসের মধ্যে, দেশের টেক্সটাইলটা অনেক ইমপ্রুভ করছে এবং ইদানিং অর্ডারও বেশ বাংলাদেশে আসছে, প্রচুর অর্ডার আসছে। যেহেতু চায়নাতে আপনি জানেন যে ট্রাম্প আসার পরে এটা ডিউটি ইম্পোজ করেছে, আর মানে আমার 10% যদি জানি, সেটা সেই জন্য অর্ডারগুলো দিকে মুভ করছে। আমাদের কিছুদিন আগে আমরা দেখেছেন অনেক ইন্ডাস্ট্রিগুলো আনরেস্ট ছিল, অনেক ডিস্টার্বেন্স ছিল। এগুলা দেশ এবং বিদেশের মানে অনেকটা ষড়যন্ত্র বলবো আমি, এটা কনস্পিরেসি করে আমাদের দেশের অর্ডারগুলো বাইরে মুভ করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহর বিশেষ রহমত, আমরা ইশারা কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের ইন্ডাস্ট্রিগুলো আবার আগের মতো চলছে এবং ভালোভাবেই চলছে আল্লাহ দিলে, এবং এই টেক্সটাইল এইভাবেই গ্রো করবে। আমরা যদি একটু সাপোর্ট পাই, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অ্যাট দ্য সেম টাইম পলিসি সাপোর্ট। আমরা গভর্নমেন্ট থেকে শুধু পলিসি সাপোর্টটা চাই, এবং এই যে গ্যাস ট্যাস খুব এফেক্ট করতেছে, গ্যাস আবার শুনতেছি ইনক্রিজ করবে, অলরেডি 3 times করেছে আগে, এখন আবার যদি বাড়ায় তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এফেক্ট হবে। তো আমি অনুরোধ করব অন্তত আমরা স্ট্যাবল হওয়ার জন্য আর কিছুদিন অন্তত আমাদেরকে একটু ব্রিদিং পিরিয়ড দেয়, যে আমরা স্টাবলিশ হতে পারি, আমরা সেটেল হতে পারি। দর্শক, দেশে 18 কোটি জনগণের মধ্যে অন্তত 4.5 কোটি ইনভেস্টর শেয়ার বাজারে আসবে, এমনটাই প্রত্যাশা করেন বিশেষজ্ঞরা। কিন্তু এই বিশাল ইনভেস্টরদের ধারণ করার জন্য দেশের শেয়ার বাজার প্রস্তুত কিনা? এখানকার ইকোসিস্টেমের মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে গভর্নেন্সের যে সবচেয়ে বড় প্রবলেম আছে। তো
তো গভর্নেন্সগুলো হচ্ছে প্রথমে প্রাতিষ্ঠানিকভাবে গভর্নেন্সগুলো কিন্তু এনশিওর হয়। এক নম্বর আমি যেটা বলবো যে কর্পোরেট এন্টিটি সম্পর্কে ধারণা রাখা। সেটা হচ্ছে একটা কর্পোরেট এন্টিটি যখন স্টক হোল্ডাররা মানে সাধারণ মানুষ যখন ইনভেস্ট করবে, কিন্তু তাদের ওই অধিকারটা তারা যে বিভিন্ন রকম তথ্য দেয় এবং যে সমস্ত ডিসক্লোজার এবং অ্যাকাউন্টিং যে সমস্ত স্টেটমেন্টগুলো ডিসক্লোজারে আসে সেগুলোর কিন্তু অথেন্টিসিটি থাকতে হবে এক নাম্বার। কোম্পানিগুলো যে ঠিকমতো চলতেছে তাদের বোর্ড এবং তাদের ম্যানেজমেন্টের মধ্যে যে এজেন্সি প্রবলেমগুলো থাকে সেই এজেন্সি প্রবলেমটা রিজলভ করে আসতে হবে। তারপরে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট যে একটা স্টেক হোল্ডার, সেই গভর্নমেন্টের সাথে স্টেক হোল্ডার হিসেবে সেখানে কিন্তু আপনার এই কর্পোরেট এন্টিটিগুলোর মানে অবস্থা রাখতে হবে। অর্থাৎ এই জবাবদিহিতার জায়গাগুলো একটা কর্পোরেট স্ট্রাকচারে তাদের রিপোর্টিং থেকে শুরু করে তাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, কর্পোরেট অ্যাক্টিভিটিস এবং এই মাইনরিটি শেয়ার হোল্ডারদের সাথে তাদের যে ইন্টারাকশন এবং দে গট টু শেয়ার দেয়ার ফরচুন উইথ দেম, ভেরি সিম্পল। তো এই জায়গার একটা গভর্নেন্সের জায়গা আছে। সেকেন্ড আসে দেখেন মার্কেটে গভর্নেন্সের আর একটা বড় প্রবলেম হচ্ছে ধরেন দোজ হু আর ইন দ্য ইনসাইড দ্য পাওয়ার এবং মার্কেটে যারা ইনসাইডার বা ম্যানিপুলেশন, তারা কিন্তু একটা ফ্রি রেইনের দেশে পেয়ে যায়। এখানে যদি থাকে তাহলে ম্যানিপুলেশন ঘটবেই, বিকজ ম্যানিপুলেশনের কিন্তু এখানে প্রচুর ইনসেন্টিভ। হ্যাঁ, এই ইনসেন্টিভ তো সরিয়ে নিতে পারতেছে না। পারভার্সিভ যে ইন্টারেস্টটা থাকে বা পারভার্সিভ যে সেই ইন্টারেস্টকে কিন্তু ইনসেন্টিভাইজ করা যাচ্ছে না। তো সেখানে আইনের শাসনটা লাগবে। আইনের শাসনটা থাকলে যেটা হবে, এই ম্যানিপুলেশন যে শাস্তিযোগ্য একটা ব্যাপার এবং ইনসাইডার ট্রেডিং যে শাস্তিযোগ্য একটা বিষয়, সেটাকে কিন্তু আপনার আইনের কারেক্ট এনফোর্সমেন্ট লাগবে, তাহলে মানুষের আস্থা আসবে। এবার আসছে রেগুলেটরি এনভায়রনমেন্ট। রেগুলেটরি এনভায়রনমেন্ট আছে, তারপরে মার্কেট ড্রিভেন যে প্রাইসিং সিস্টেম থাকে সেই সিস্টেমগুলোকে এখনও মার্কেট থেকে কিন্তু অ্যাবসেন্ট। আমি একটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের দেশে যে আইপিওগুলো আসে, সেটা হচ্ছে ভালো কোম্পানিগুলো, যে সমস্ত এস্টাবলিশড এই দেশে যারা হাইয়েস্ট কন্ট্রিবিউটর, যারা খুবই ভিজিবল এবং যাদের পোটেনশিয়াল অনেক হাই, সেই সমস্ত কোম্পানিগুলো এই মার্কেটে আসতে চায় না। এর পেছনে একটা কারণটা হচ্ছে যে তারা যে এক্সপেক্টেড ভ্যালু যারা পায় সেই ভ্যালুটা তারা পায় না, বিকজ ভ্যালুয়েশনের পদ্ধতিটা কিন্তু এবং এই ভ্যালুয়েশন প্রসেসটা মার্কেট ড্রিভেন না। হ্যাঁ, তো সেটা একটা কারণ, সেটা হচ্ছে যে ভালো কোম্পানিগুলো আসতে হবে। তাছাড়া কিসে ইনভেস্ট করবে এখনকার যে কোম্পানিগুলো আছে? আপনি যদি দেখেন এখনকার যে অবস্থাটা, 134টা কোম্পানি আসছে হচ্ছে লাস্ট 16 ইয়ার্সে এবং তাদের মধ্যে সেগুলোর মধ্যে 42টা কোম্পানি আছে জেড ক্যাটাগরিতে। তো এটা যদি কোয়ালিটি হয় তাহলে কিন্তু এই পোটেনশিয়াল ইনভেস্টরদেরকে মার্কেটে অ্যাট্রাক্ট করতে পারা যাবে না। দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আসা যাওয়া নিয়ে প্রায় একটি দুশ্চিন্তা কাজ করে, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত তৈরি করা হয়নি ফরেন পোর্টফোলিওর নীতিমালা। এখানে একটা জিনিস দেখেন যে বাংলাদেশে 2018-এ একটা হিসেব ছিল, সেই হিসেবে আপনার প্রায় $3.5 বিলিয়ন মতো বাংলাদেশে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বাংলাদেশে ছিল। রাইট অ্যাট দিস মোমেন্ট এটা কিন্তু $1.3 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। এখন এটা মানে খুবই নগণ্য। বাংলাদেশের মার্কেট যদিও $30 বিলিয়ন এটার সাইজ এখন পর্যন্ত, বাট এটা কিন্তু এখন পর্যন্ত সেই অনুযায়ী ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অত্যন্ত নগণ্য। তো এর পিছনে যতগুলো কারণ আছে, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে ধরেন ফরেন কারেন্সি ক্যাপিটাল অ্যাকাউন্টের রিজার্ভ যেটা আর কি, একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টের দুইটা অংশ, একটা আসে হচ্ছে আপনার লোন এইড যেগুলো আসে সেগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে আসে, তারপরে আপনার এফডিআই যেটা সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকে। হ্যাঁ, তো এইটাকেই যদি বাংলাদেশ গভর্নমেন্টকে বাড়াতে হয় তাহলে একটা সুনির্দিষ্ট নীতিমালা দরকার। যেমন এফডিআইয়ের জন্য কিন্তু নীতিমালা আছে, তার জন্য কিন্তু আলাদা অফিস আছে, তো সেখানে যেভাবে নীতিমালা করা আছে, ফরেন ইনভেস্টরদেরকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য অনেক ধরনের ইনসেন্টিভ, অনেক ধরনের সুবিধা, ওয়ান স্টপ সার্ভিস ইত্যাদি অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের জন্য কিন্তু কোনো রকম নীতিমালা নাই। তো এই নীতিমালা না থাকার কারণে যেটা হচ্ছে, মানে প্রথমত হচ্ছে একটা গোল নাই, কোনো মিশন স্টেটমেন্ট নাই যে আমি নেক্সট 5 ইয়ার্সে বা নেক্সট 10 ইয়ার্সে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের টার্গেট কি আমাদের, এটার কোনো গোল নাই। তো এই গোলগুলো যখন সেট হয়, সাথে সাথে টার্গেটগুলো যখন সেট হবে, তখনই সাথে সাথে কিন্তু সে অনুযায়ী পলিসিগত যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে কিন্তু তখন ওয়ার্ক করা শুরু হয়। দর্শক, তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধিতে ভালো মৌলভিত্তির চেয়ে বর্তমানে এগিয়ে রয়েছে জেড ক্যাটাগরি। উৎপাদন বন্ধ, ধারাবাহিক লোকসান, ডিভিডেন্ড না দেয়া কোম্পানিগুলোর ক্রেতা বিক্রেতা একটু আলাদা, কিন্তু এসব গুজবের চাকচিক্য দেখিয়ে বিনিয়োগকারীদের পুঁজি নিজেদের পকেটে নেয়ার কূটকৌশল প্রয়োগ করেন অনেকে। জেড ক্যাটাগরির শেয়ারে নিরুৎসাহিত করার জন্য আগে লেনদেন নিষ্পত্তির সময় ছিল T9,
গেল কমিশন এটিকে কমিয়ে এনেছে T3-তে। এতে জেটমুখী এক শ্রেণীর বিনিয়োগকারীর পোষমাস হলেও সর্বনাশ হচ্ছে পুঁজিবাজারের। রেগুলেটরি কমিটি আছে, আমাদের এসএসসি আছে, ওরা তো মনিটর করছে এইগুলো যেখানে যেটা অনিয়ম সেটা আমার মতে এটা কন্ট্রোল করা উচিত, এবং এটা হলে আমাদের বাজারটা আরও মানুষের আস্থা বাড়বে, বাজারটা আরও ভালো হবে। যে আমাদের আগের জায়গায় ফিরে যেতে হয়, টাইমটা যদি আমার বাড়াতে হয়, ওয়াই নট? আমরা ট্রেডের খাতিরে, এই পুঁজিবাজারের খাতিরে আমার মনে হয় এটা চেঞ্জ করা উচিত। দর্শক, বিনিয়োগ শিক্ষার এই পর্বে আজকে জানাবো শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি আগে সিদ্ধান্ত নিন টাকা দিয়ে অন্যের দায় কিনবেন নাকি সম্পদ। শেয়ার কেনার আগে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করুন। আপনার উত্তরাধিকারের জন্য আপনি কোন শেয়ার রেখে যাচ্ছেন? যেসব কোম্পানির ফ্যাক্টরি বন্ধ, অঢেল দায় দেনায় জর্জরিত, সেগুলোর শেয়ার কিনে আপনার প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন অসীম দায়। বিনিয়োগের আগে সিদ্ধান্ত নিন আপনি কি এমন কোনো কোম্পানির শেয়ার কিনছেন যেগুলোর নাম শুনলে তিরস্কারের বোঝা নিতে হয়, নাকি আপনি এমন কোনো কোম্পানির শেয়ার কিনে আপনার পোর্টফোলিও সাজাবেন যেগুলোর কর্পোরেট গভর্নেন্স অত্যন্ত ভালো, যেসব কোম্পানির সম্পদ অনেক বেশি, ধারাবাহিক মুনাফা ও ডিভিডেন্ড রেকর্ড সন্তোষজনক। তাই আপনার বিনিয়োগই আপনার কোয়ালিটি সম্পর্কে ধারণা দেবে আপনি আসলে কেমন বিনিয়োগকারী। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। পতনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.53% কমে দাঁড়িয়েছে 42,579 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.10% কমে দাঁড়িয়েছে 5,739 পয়েন্ট। এদিকে মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.84 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 8,683 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 3.85% বেড়ে দাঁড়িয়েছে 23,419 পয়েন্ট। এবারে জানাবো এশিয়ার শেয়ার বাজারের অবস্থা। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.72% কমে দাঁড়িয়েছে 36,887 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.51% বেড়ে দাঁড়িয়েছে 3,367 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.45% বেড়ে দাঁড়িয়েছে 74,258 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.79% বেড়ে দাঁড়িয়েছে 1,14,623 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।